তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি মানি হাই সিরিজের সিজন 1 এর এপিসোড নাম্বার 3। আসলে আমাদের চ্যানেলে আগে থেকে এপিসোড নাম্বার 1 এবং এপিসোড নাম্বার 2 এক্সপ্লেন করা হয়ে গিয়েছে। তাই তোমরা যারা এপিসোড 1 এবং 2 দেখোনি তারা অবশ্যই এপিসোড 1 এবং 2 দেখে তারপর এপিসোড 3টা দেখবে, তাহলে আসল মজা বুঝতে পারবে। তো আর বেশি পেঁচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের এই এক্সপ্লেনেশন। এপিসোড 3 এর শুরুতে দেখা যায় প্রফেসরের ফোন নিয়ে রেকুয়েল শুধু তার মায়ের সাথে নয় বরং তার সিনিয়র অফিসারের সাথেও কথা বলে। সে তার সিনিয়রকে সাফ সাফ জানিয়ে দেয় সে আর এই দায়িত্ব পালন করতে পারবে না। আর এটা শুনে প্রফেসরের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়। আসলে রেকুয়েল যদি এই দায়িত্ব পালন না করে তাহলে প্রফেসরের প্ল্যান কঠিন হয়ে পড়বে। পরের দিন সকালে বার্লিন মনিকা নামের একটা হোস্টেসকে নিয়ে বাইরে আসে। আর সেখানে মনিকা একটি কাগজ পড়ে সবাইকে শোনায়। সে বলে পুলিশের গায়ে গুলি লাগার জন্য আমরা দুঃখিত, আর এখানে আমরা মোট 67 জন হোস্টেস রয়েছি। আমরা সবাই ঠিক আছি, আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। আর সাংবাদিক সহ সকল পুলিশরা বুঝতে পারে ডাকাতরা আসলে কাউকেই মারতে চায় না। আসলে পুলিশ এখানে গুলি চালাতে পারে না, কারণ সবাই একই ধরনের পোশাক পরেছিল। এখানে কে ডাকাত বা কে সাধারণ মানুষ সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। সিন শিফট হলে আমরা দেখতে পাই বার্লিন সমস্ত হোস্টেসদের মধ্যে শক্তিশালী কয়েকজনকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। আসলে এই সব হোস্টেসদের দিয়ে বার্লিন একটা টানেল বানাবে, যেটা নিয়ে তাদের গোপন একটা প্ল্যান রয়েছে। তারপর বার্লিন হোস্টেসদের কাছ থেকে যারা পেশেন্ট কিংবা অসুস্থ তাদের কাছ থেকে তাদের নাম জেনে নেয় এবং তাদের কি কি ঔষধ লাগবে সেটাও জেনে নেয়, যাতে করে তারা বাইরে থেকে মেডিসিন এবং খাবার আনতে পারে। তখন এলিসন পার্কার বলে, আমার বয়ফ্রেন্ড ইনস্টাগ্রামে আমার একটা নোট ছবি আপলোড করেছিল আর আমি সেটা ডিলিট করতে চাই। তখন বার্লিন বলে, এখানে ইন্টারনেট অন করা সম্ভব নয়, তবে তুমি চাইলে মোবাইলে একটা ভিডিও রেকর্ড করতে পারো। সেই ভিডিওতে তুমি বলতে পারো তোমার সাথে অন্যায় করা হয়েছে এবং সেই ভিডিওটা আমরা তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন রিও পার্কারকে নিয়ে একটা রুমে যায় ভিডিও ধারণের জন্য। এখানে রিও ও পার্কারের মধ্যে কথা হচ্ছিল, তবে পেছন থেকে টোকিও এটা দেখে জেলাস ফিল করে আর এসে রিওর সাথে ঝগড়া শুরু করে। আর এই সুযোগেই পার্কার তার ফোন অন করে ইন্টারনেট কানেক্ট করে ফেলে, কারণ সে তার সেই ছবিটি ডিলিট করতে চায়। তবে ইন্টারনেট কানেকশন হওয়ার সাথে সাথেই পুলিশরা বাইরে থেকে জানতে পারে ভেতরে পার্কারের ফোনটা অন হয়েছে। তারা ফোনটি ট্র্যাক করে এবং ব্যাক ক্যামেরাটি হ্যাক করে ফেলে। এ সময় রিও এটা বুঝতে পেরে দ্রুত গিয়ে পার্কারের ফোনটি ভেঙে ফেলে। তবে ততক্ষণে পুলিশেরা সেই ক্যামেরার মাধ্যমে রিওর চেহারাটা দেখে ফেলে। আর পুলিশরা এটা পেয়ে খুব খুশি হয়, কারণ অন্তত ডাকাত দলের একজনকে তো তারা চিহ্নিত করতে পেরেছে। অন্যদিকে দেখা যায় রেকুয়েলকে তার সিনিয়র অফিসার ফোন করে সেই কেসটির দায়িত্ব পুনরায় নিতে বলছে। রেকুয়েল তখন অপারেশন রুমে এসে প্রফেসরকে ফোন করে। প্রফেসর ভয়েস চেঞ্জার ইউজ করে রেকুয়েলকে বলে তাদের মেডিসিন ও কিছু খাবারের প্রয়োজন। রেকুয়েল তখন বলে, আমি মেডিসিন ও খাবার পাঠাচ্ছি, তবে তোমার জন্য একটি সুখবর রয়েছে, আর তা হলো তোমাদের দলের একজনকে আমরা চিহ্নিত করে ফেলেছি। আর এটা শুনেই প্রফেসর একটু অবাক হয়ে যায়। এদিকে মিউজিয়ামের ম্যানেজার আর্তুরো এবং পার্কারের বয়ফ্রেন্ড দুজনে মিলে টানেল খুঁড়ছিল, তবে তারা দুজনেই সুযোগ বুঝে ডাকাতদের কাছে কি কি অস্ত্র ও সরঞ্জাম রয়েছে সেগুলো চেক করে। এরপর সেই ম্যানেজার আর্তুরো তার সহকারী মনিকার কাছে এসে তাকে ইমোশনালভাবে কনভিন্স করে বলে তার রুমে তার জ্যাকেটের পকেটে একটা ফোন রয়েছে, সেটা যদি মনিকা তাকে এনে দেয় তাহলে সে পুলিশকে ফোন করলে তারা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে এবং একটা সুন্দর জীবন গড়তে পারবে। আসলে এই আর্তুরো লোকটা ছিল একজন চরিত্রহীন এবং স্বার্থপর একজন লোক, যে নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সহকারী মনিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেগনেন্ট করেছিল, কিন্তু পরে সে সেই সম্পর্কটি মেনে নিতে চায়নি, যেই কারণে মনিকা ডাকাতদের কাছে পিল চায় তার প্রেগনেন্সি নষ্ট করার জন্য। এদিকে প্রফেসর বার্লিনকে নির্দেশ দেয় সেই ব্যক্তিটিকে খুঁজে বের করতে যে এই মোবাইলটা অন করেছিল আর যার মাধ্যমে পুলিশ তাদের ফুটেজ পেয়েছে। তখন বার্লিন ক্ষেপে গিয়ে হোস্টেসদের সামনে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে সেই ফোনটা কার ছিল, জলদি জলদি বলো। তবে কেউই সামনে আসতে চায় না। তখন বার্লিন সেখানে থাকা একটা বুড়ো লোককে নির্যাতন করতে শুরু করে, আর এমন অমানবিক নির্যাতন দেখতে না পেরে প্রিয় তাকে বলে ফোনটা পার্কারের ছিল। আর তখন রিও একটু অমনোযোগী ছিল,
আর সেটা শুনে বার্লিন রাগ হয়ে বলে সেই দুইটা বডি বিল্ডারকে যে রিওকে তার শাস্তি বুঝিয়ে দাও, যাতে এমন ভুল আর দ্বিতীয়বার না করে। আর বার্লিনের নির্দেশ মতো দুই বডি বিল্ডার রিওকে অনেক মারতে থাকে। এদিকে মনিকা বুদ্ধি করে ম্যানেজার আর্তুরোর রুমে গিয়ে তার জ্যাকেটের পকেট থেকে মোবাইলটা বের করে তার নিজের কাছে নিয়ে লুকিয়ে রাখে। অন্যদিকে পুলিশ হোস্টেসদের জন্য খাবার ও মেডিসিন পাঠায়। তখন ডেনিভার মনিকার জন্য পিল নিয়ে তার কাছে আসে এবং রুমের বাহিরে এনে বোঝানোর চেষ্টা করে সে যেন বাচ্চাটিকে নষ্ট না করে। আর তখনই সেখানে বার্লিন চলে আসে আর মনিকাকে চলে যেতে বলে। মনিকা তখন চলেই যাচ্ছিল, তবে তখনই তার সাথে থাকা ফোনটি বেজে ওঠে। বার্লিন মনিকার কাছ থেকে ফোনটি নিয়ে নেয় এবং ডেনিভারকে অর্ডার দেয় মনিকাকে মেরে ফেলতে। আর তাই ডেনিভার মনিকাকে মারার জন্য ওয়াশরুমের দিকে নিয়ে যায়। যদিও প্রফেসর বারবার বলেছিল কোনোভাবেই কোনো হোস্টেসকে মারা যাবে না, তবে বার্লিন রাগের মাথায় তা অর্ডার করে দেয়। অন্যদিকে ইন্সপেক্টর রিকোয়াল আবারও সেই কফি শপে যায় খাবারের জন্য, আর প্রফেসরও সেখানেই ছিল। তখন রিকোয়েলের কাছে ফোন আসে এবং বলে ডাকাত দলের দুইজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের ছবি তার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। রিকোয়েল তখন ছবিগুলো ওপেন করলে প্রফেসর পাশে থেকে সেগুলো দেখার চেষ্টা করছিল। তখনই চতুর রিকোয়েল প্রফেসরকে ধরে ফেলে এবং সাংবাদিক হিসেবে সন্দেহ করে তার আইডি কার্ড সার্চ করতে থাকে। আর তখনই সৌভাগ্যবশত ক্যাফের ম্যানেজার এখানে চলে আসে এবং রিকোয়েলকে বলে উনি খুব ভালো মানুষ আর আমি তাকে অনেকদিন ধরেই চিনি। আর প্রফেসরও তাকে সালভা নামে পরিচয় দিয়ে কোনো মতে এই যাত্রা থেকে বেঁচে যায়। আর রিকোয়েলও তাকে সরি বলে। টোকিও যখন দেখে রিও অনেক বেশি আহত হয়েছে, তখন টোকিও রাগ করে ক্যামেরাগুলো ভেঙে ফেলে, যেগুলো দিয়ে প্রফেসর তাদেরকে দেখছিল। আর সে প্রফেসরকে জানিয়ে দেয় এরপর যদি কেউ রিওর গায়ে হাত দেয় তাহলে সে তাকেও মেরে ফেলবে। তখন প্রফেসর টোকিওকে বলে তোমার এবং রিওর পিকচার পুলিশ সবখানেই ছড়িয়ে দিয়েছে, আর তোমাদের ভালোবাসার জন্যই আজ আমাদের পুরো প্ল্যান বিপদে পড়ে গেছে। অন্যদিকে দেখা যায় ওয়াশরুমের ভেতরে মনিকা ডেনিভারের কাছে প্রাণ ভিক্ষা চায়, তবে ডেনিভার ভাবে সে মনিকাকে না মারলে বার্লিন তাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর ডেনিভার একটা শুট করে আর জোরে গুলির আওয়াজের সাথে এই এপিসোড 3টা এখানেই শেষ হয়ে যায়। তাহলে যেই ডাকাতরা কাউকে মারতে চাইতো না, তাহলে তারা কি শেষমেশ কাউকে মেরে ফেললো? টোকিও আর রিওর জন্য কি তাদের প্ল্যানটা অনেক বিপদে পড়ে গেছে? তাদের প্ল্যান কি তাহলে বিফলে চলে যাবে? এইসব সাসপেন্সের মধ্য দিয়ে এপিসোড নাম্বার 3 এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।